তো বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা জুম করে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে 10 আগস্ট 2024-এর কর্মসংস্থান পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এটি। আজকে এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী কোন পরীক্ষার জন্য তা আমরা মূল প্র্যাকটিস সেটে যে দেখব। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে যাই। আজকের কর্মসংস্থান পত্রিকায় কোন পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট তারা দিয়েছে। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। তো আমরা যদি প্র্যাকটিস সেটটা জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশ কনস্টেবল। এখানে দেখুন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ WBPRB দ্বারা পরিচালিত যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা সামনে আসছে, অর্থাৎ আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তার কিন্তু একটি প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা কি করব, এই প্র্যাকটিস সেটটা আজকে আমরা ফুল সমাধান করব। তো চলুন প্র্যাকটিস সেটে দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। তবে প্রথম প্রশ্ন দেখার আগে এই জায়গায় যেটা লেখা আছে সেটা আমরা প্রতিনিয়ত যেমন পড়ি তেমনই পড়ব। আর এখান থেকে আপনাদের একটা বিষয় সবথেকে জানার আছে যে দেখুন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বিভাজন এবং সিলেবাস সম্পর্কে, এছাড়াও সময় সম্পর্কে আপনাদের একটু জানা বোঝার দরকার আছে। তো তেমনই এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার সিলেবাস এবং সময় সম্পর্কে এবং নাম্বার বিভাজন সম্পর্কে আপনাদের একটু জানার প্রয়োজন আছে। তো এই জন্য আমরা এখানে এই কলমটা খুব যত্ন সহকারে প্রতিনিয়ত পড়ি, এবং যারা এই ক্লাসটা নতুন দেখছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। তো চলুন আমরা এই কলমটায় কী লেখা আছে একবার পড়ে নিই। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। তো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি মাত্র লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় 85 নম্বরের 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। কয়েক দাগ দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে কত, 25 নম্বর। ইংরেজিতে থাকবে 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে কিন্তু 25 নম্বর। তারপর দেখুন রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস, এতে থাকবে কিন্তু 25 নম্বর। অর্থাৎ এই যে 25 আছে, এই 25 আর ইংরেজিতে 10, 25 আর 10 35, তারপরে ম্যাথমেটিক্স অর্থ অঙ্কে থাকবে 25 নম্বর। 35 আর 25 কিন্তু হয়ে যাচ্ছে 60, আর 60 আর রিজনিং আর লজিক্যাল অ্যানালাইসিসে থাকবে কিন্তু আপনার 25, তাই 60 আর 25 85। এই 85 নম্বরের মোট প্রশ্ন থাকবে। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নেগেটিভ মার্কিং আছে মানে এখানে কিন্তু বিপদ আছে এবং ভয়ের বিপদ আছে। তো এখানে কি আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু আপনার নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে। অর্থাৎ আপনি যদি সঠিক উত্তর করেন 40টা প্রশ্ন, আর 40টা প্রশ্ন যদি আপনি ভুল উত্তর করে আসেন তাহলে ওখান থেকে কিন্তু আপনার 4টি ভুলের জন্য 1টা নাম্বার কাটা যাবে। হিসাব করলে 10 নম্বর কাটা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার যদি 40টা প্রশ্ন সঠিক হয় তাহলে আপনার পাওয়ার কথা 40, কিন্তু আর বাকি 40টা ভুল উত্তরের জন্য 10 নম্বর কেটে যাবে, সেখানে কিন্তু 30 হয়ে যাবে। তাই আপনারা অযথা ভুল উত্তরের জন্য ভুল উত্তর আপনি কখনোই আপনি ভুল উত্তর দেবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। কারণ একটা ভুল উত্তরের জন্য আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন, ঘাড়ের উপরে সবার নিঃশ্বাস পড়ছে কিন্তু। অতএব পিছনের যে আছে সে হয়তো হাফ নম্বরের জন্য আপনার থেকে পিছিয়ে আছে, কিন্তু যখন আপনি নেগেটিভ মার্কিং নিয়ে আসবে তখন আপনি কিন্তু তা পিছিয়ে যাবেন, সে কিন্তু আগে আসবে। তো এই জায়গাটায় কিন্তু খুবই ভয়ের বিপদ আছে। তো প্রশ্ন হবে এই বাংলা ও নেপালি ভাষায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ বিজয় হালদার। এই বিজয় হালদার স্যারের কিন্তু আমরা আগের প্রশ্ন অনেকটা সমাধান করেছি। বিজয় স্যার কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেন, কর্মসংস্থানের সব কজন স্যারই কিন্তু ভালো প্রশ্ন করেন, কিন্তু বিজয় স্যার কিন্তু এর মধ্যে একজন যিনি কিন্তু সাজেশনমূলক প্রশ্ন তৈরি করেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি করেন। এবং এনার যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো এমনই একটা প্রশ্ন হয় যে সেই প্রশ্নের আগে পিছিয়ে যদি আপনি কিছু জানেন তাহলে কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়, সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। এবং আগে পিছের ঘটনা জানলে আপনার মূল প্রশ্নটা মানে মুখস্থ করে ধরে রাখতে পারবেন। তো বিজয় স্যার এমন কিছু প্রশ্ন করেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন।
এবং বিজয় স্যারের প্রশ্নগুলো কিন্তু খুবই সাজেশনমূলক প্রশ্ন। এখন বিজয় স্যার সম্বন্ধে আমার আরেকটু তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনি যদি কর্মসংস্থানের যে ক্লাসটা আমরা নিয়মিত আমাদের চ্যানেলে দেওয়া হয়, আপনি দেখুন বা না দেখুন, বিজয় স্যার কিন্তু আমার ক্লাসগুলো দেখেন এবং উনি কিন্তু আমাকে কমেন্ট করেন। তো থ্যাংক ইউ বিজয় স্যার, আপনার জন্য আর এডুকেশন স্কুল আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আপনার কাছে আর এডুকেশন স্কুল একটাই বার্তা আপনাদের স্টুডেন্টদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তো বটেই, এর সঙ্গে স্টুডেন্টদের হয়েও কিন্তু আপনাদেরকে বিজয় স্যার আপনাকে বলছি বা আপনাদের স্টাফকে বলছি, আপনারা এইভাবে কর্মসংস্থানে একটা করে প্র্যাকটিস সেট দেবেন। আর আগামীতে প্র্যাকটিস সেটটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, যে একসঙ্গে কিন্তু অনেক পরীক্ষা। তো আশা করি আপনাদের এই তথ্যটা আমরা যারা নিয়মিত কর্মসংস্থানের পাঠক, তারা কিন্তু আশা রাখতে পারি আপনাদের কাছে। তো সেই হিসাবে বিজয় স্যার আপনার কাছে কিন্তু আমরা এই তথ্যটা আর এডুকেশন স্কুলের পক্ষ থেকে পাঠিয়ে দিলাম। আবারও একবার আপনাকে জানাই ধন্যবাদ। আপনি আমাদের আর এডুকেশন স্কুলে নিয়মিত কমেন্ট করেন, আমার দেখে খুব ভালো লাগে। তো আগামীতেও কমেন্ট করবেন এবং আজকের ভিডিওতে আজকের ক্লাসটা দেখেও আপনি কমেন্ট করবেন, এটা আমি আপনার কাছে আশা রাখতে পারি। তো চলুন আমরা সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আজকের প্রথম প্রশ্ন কী আছে, আমরা সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাব। তো চলুন মূল প্র্যাকটিস সেটে প্রশ্ন কী আছে দেখে নিই। তো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। তো এই প্র্যাকটিস সেটের আজকে প্রথম প্রশ্ন কী আছে দেখব, রাজ্য পুলিশ কনস্টেবল। দেখুন এখানে লেখা আছে পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে রাজ্য পুলিশের কনস্টেবল। তো এখানে আমরা প্রথম প্রশ্ন দেখব। আজকের প্রথম প্রশ্ন আছে একের দাগের এই প্রশ্নটির সবথেকে নমনীয় ধাতু কোনটি। তো এখানে আছে রূপা, সোনা, অ্যালুমিনিয়াম আর সোডিয়াম। তো এখানে আপনি এর সঠিক উত্তর কী দেবেন। তো সবথেকে নমনীয় ধাতু কোনটি, তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সোনা। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় একটি ধাতু। এবার সোনার পরে যদি আপনি মনে করুন যে এখানে আপনার সোনাটা ছিল না, তাহলে অন্য কোনো ধাতু দিয়ে এই রূপাটা আছে, তাহলে আপনাকে তারপরে বলতে হবে রূপা হচ্ছে একটা নমনীয় ধাতু। তো আবার কখনো কখনো যদি রূপা না দিয়ে বলে সোনা, যদি এরকম বলে যে প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, তামা, সোডিয়াম এরকমভাবে যদি দেয়, তাহলে সেখানে কিন্তু প্লাটিনাম একটা নমনীয় ধাতু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু মনে করুন সোনা তো আপনার এখানেও সঠিক উত্তর। তারপরে যদি আমরা দেখি এই যে রূপা আছে, এই সিলভার, এটাকে বলা হয় রূপাকে বলা হয় সিলভার, অর্থাৎ এজি এর সংকেত। এজির পরে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে আপনার সোডিয়াম, তারপরে আপনার জিঙ্ক। যদি এগুলোর অপশানের মধ্যে থাকে, তাহলে আপনারা এটা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু সিলভার, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর সোডিয়াম, তারপর জিঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া ধাতু সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখি। ধাতু সবসময় কেমন হয়, চকচকে হয়। এছাড়াও এটি কিন্তু কঠিন এবং বিদ্যুতের সুপরিবাহী হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধাতু শক্তিশালী এবং দৃঢ় হয়। ধাতুগুলি নমনীয় এবং প্রসারণযোগ্য হয়। দেখবেন একটা ধাতু, অর্থাৎ আপনি যদি সোনা দিয়েই ভাবেন, তো সোনা ধাতুটাকে আপনি আপনার সোনার কোনো জিনিস তৈরি করতে গেলে দেখবেন একটা সোনার ছোট টুকরো থেকে নিয়ে সেটাকে লম্বা করে কিন্তু পাতি তৈরি করছে। তার মানে কি, ধাতুগুলো নমনীয় হওয়ার জন্য এগুলো প্রসারণযোগ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান, সেটা হচ্ছে সমস্ত ধাতুর মধ্যে সোনা কিন্তু সবচেয়ে নমনীয় এবং প্রসারণযোগ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাচ্ছি 2 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে পরিশোষণ, আস্রাবণ, ইলেকট্রোফোরেসিস আর ব্যাপন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে। তো 2 দাগের সঠিক উত্তর কী হবে আমি আপনাদের বলছি, তবে তার আগে আপনারা এই কিডনির যে রোগের সম্বন্ধে ডায়ালিসিস কেন করা হয়, কখন করা হয়, বা ডায়ালিসিস প্রক্রিয়াটা কী এখানে কিন্তু একটা জিনিস, এই কিডনি কিন্তু মানুষের দেহের এমন একটা প্রয়োজনীয় জিনিস, যেটি কিন্তু মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। আবার সেটা কিডনি হচ্ছে আবার
বিপরীত দিকে কিডনি হচ্ছে এমন একটা মানে আমাদের দেহে একটা অঙ্গ যেটা কিন্তু যেটার কিন্তু মানে কিডনিতে যদি কোনো অসুবিধা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ধরা যায় না, আর যখন ধরা যায় না তখন সেটা শেষের দিকে এসে যায়। কিডনি হচ্ছে আমাদের মানুষের দেহে এমন একটা প্রয়োজনীয় অঙ্গ। এখন সাধারণত কিডনি বিকল হলে আপনাকে ডায়ালিসিস করতে হয়, আর কিডনি বা বৃক্ক এর কিন্তু বিকল্প হচ্ছে ডায়ালাইজার তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত হতে বজ্র পদার্থ এবং সূক্ষ্ম শাসন প্রক্রিয়ায় কিন্তু আমাদের দেহে যে জল থাকে সেই জলটাকে সেকে, মানে আমরা বিভিন্ন রকম খাদ্য খাই, সেই খাদ্যের মধ্য দিয়ে কিন্তু এক তরলটাকে সেকে কী করে, সে মানে একে মূত্ররূপে আমাদের শরীর থেকে বার করে দেয়। অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল বলা যায় যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের শরীরের দরকার নেই সেগুলো কিন্তু শাকুনি আকারে নিয়ে এসে আমাদের দেহ থেকে সে বার করে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ব্যাপন, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার দেখব 3 দাগের এই প্রশ্ন আছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখানে আছে দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি আর ইটানগর। এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ IARI অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু আপনার নয়াদিল্লিতে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 দাগের প্রশ্ন আছে মাই লাইফ এই বইটি কার আত্মজীবনী? ডক্টর APJ আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এখানে আমার মতে দুখানা অপশান আছে, দুটো অপশান কিন্তু মাই লাইফ অর্থাৎ আত্মজীবনী বই কিন্তু আছে। দুটো অপশানের এখানে যে অপশান আছে তার মধ্যে কিন্তু দুটো অপশান তাদের আত্মজীবনী বই লেখা আছে, কিন্তু এখানে এর সঠিক উত্তর কী হবে আমি বলছি। তবে তার আগে আমি এখানে আরও কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। যেমন আমরা যদি বলি মাই মিউজিক মাই লাইফ, এই আত্মজীবনী বইটা হচ্ছে রবিশঙ্করের লেখা। মাই মিউজিক মাই লাইফ এই বইটি কিন্তু রবিশঙ্করের লেখা বই। এছাড়া এই বইতে তিনি কিন্তু একজন ভ্রাম্যমাণ যুবক নৃত্যশিল্পীর গ্র্যামি পুরস্কার জয়ের বৃত্তান্ত তিনি বর্ণনা করেছেন মাই মিউজিক মাই লাইফে। আর এখানে কিন্তু আপনার প্রশ্ন বলেছে কিন্তু মাই লাইফ। এখন এখানে যে কথাটা আমি আপনাদের বলছিলাম যে মাই লাইফ এই বইটি কার আত্মজীবনী, এখানে অপশানে কিন্তু দুটো অপশান এখানে সঠিক উত্তর হবে। একটা হবে ডক্টর APJ আব্দুল কালাম, যিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি ছিলেন, ডক্টর APJ আব্দুল কালাম। আর একটা হচ্ছে তিনিও কিন্তু ছিলেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, যিনি হচ্ছেন বিল ক্লিন্টন। ইনিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। এখানেও কিন্তু ডক্টর APJ আব্দুল কালাম ইনিও কিন্তু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দুটো উত্তর আমার এখানে সঠিক বলে মনে হচ্ছে। তো দুজনেরই কিন্তু মাই লাইফ বইটি আছে। এখন এখানে এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আমরা বলতে পারি বিল ক্লিন্টন। এটা কিন্তু মাই লাইফ এর মানে বিল ক্লিন্টনের বই। বিল ক্লিন্টনের লেখা কিন্তু আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যে APJ আব্দুল কালাম আছে, ইনি কিন্তু আরও অনেক বই লিখেছেন, তার মধ্যে কিন্তু উইংস অফ ফায়ার। এছাড়াও আমাদের 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত যে উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি, তিনি একজন ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতির নেতা। তিনি কিন্তু বই লিখেছিলেন মাই কান্ট্রি মাই লাইফ। এই বইটি কিন্তু মাই কান্ট্রি মাই লাইফ এই বইটি কিন্তু LK আদবানির লেখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, বিল ক্লিন্টন। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুলব। 5 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? এখানে আছে 370, 360, 268, 361। তো
তো আপনারা তো সবাই জানেন এখানে কিন্তু 370 ধারাটাকে কিন্তু জম্মু কাশ্মীর থেকে আলাদা করেছে। 370 ধারা বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীরকে আমাদের সংবিধানের মধ্যে আনা হয়েছে এবং 370 ধারাটাকে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এই 370 ধারাটা কবে তুলে দেওয়া হয়েছে, মানে কোন সময় তুলে দেওয়া হয়েছে, কত সাল, সেই সালটা আপনারা অবশ্যই মনে রাখবেন। সেই সালটা হলো না, সালটা হচ্ছে আমি বলবো না, সালটা আপনারা বলবেন। সালটা কত সালে এটা হয়েছে সেটা আপনি বলবেন। 370 ধারাটা জম্মু কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে, 370 ধারা, এটা কত সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 5 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? 1886 সালে, 1892 সালে, 1896 সালে, 1904 সালে। তো কত সালে? 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কলকাতার সেই অধিবেশনের সভাপতিত্ব ছিলেন কিন্তু রহমতুল্লাহ এম সায়নী। রহমতুল্লাহ এম সাহনী। আমি কিন্তু আপনাদের রহমতুল্লাহ এম সায়নী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 1896 সালে যখন কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, সেখানেই কিন্তু প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়। তো সেই সালটা ছিল কিন্তু 1896 সাল, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। এই বন্দে মাতরম গানটি কিন্তু গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর বন্দে মাতরম গানটি লিখেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেটা কত সালে ছিল? সেটা ছিল কিন্তু 1874 সালে। আর পাশাপাশি আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, 1882 সালে কি হয়েছিল? 1882 সালে এই গানটি বাংলা উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয়েছিল। সেটি কিন্তু আনন্দমঠ, এইটি কিন্তু লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে ভারতের জাতীয় কংগ্রেস, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু সূচনা হয়, অর্থাৎ প্রতিষ্ঠা হয় কত সালে জানেন তো আপনি? 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু জন্ম হয়। আর সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু যিনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর কেউ নন, তিনি কিন্তু অক্টিভিয়ান হিউম। 1885 সালে 28শে ডিসেম্বর কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। চলে যাব আমরা 7 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এখানে আছে শক, হুন, চোল আর ইন্দো গ্রিক। তো এখানে কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে, ভারতের স্বর্ণ মুদ্রা কিন্তু প্রচলন করেন ইন্দো গ্রিক। প্রথমে ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিক। আমরা চলে যাব 8 দাগের প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, ঘুমুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু। তো এর মধ্যে ঘুমুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে এর সঠিক উত্তর হবে ঘুমুর কিন্তু রাজস্থানের লোকনৃত্য, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। পাশাপাশি আরও কিছু ইনফরমেশান, আরও লোকনৃত্য আছে, সেগুলো কিন্তু আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করেছি। তো ঘুমুর এখানে কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমুর কিন্তু রাজস্থানের লোকনৃত্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 দাগের প্রশ্ন কী আছে দেখব। পুলিৎজার পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? এখানে কিন্তু সুন্দর একটি প্রশ্ন। পুলিৎজার পুরস্কার এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? এখানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সাংবাদিকতা, আন্তর্জাতিক ও বোঝাপড়া, পরিবেশবিদ্যা। তো দেখুন, পুলিৎজার পুরস্কারের সঙ্গে সবসময় কিন্তু সাংবাদিকতার সঙ্গে একটা যোগসূত্র আছে। সেই ক্ষেত্রে এখানে সাংবাদিকতার সাথে কিন্তু এটাই আছে সাহিত্য, কিন্তু এখানে আন্তর্জাতিক বোঝাপড়া, পরিবেশবিদ্যা, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো কিন্তু কিছুই হবে না, অর্থাৎ ACD কিছুই হবে না। যেহেতু সংবাদ মাধ্যমে যারা কাজ করে, সেই সাংবাদিকতা যারা কাজ করে তারাই কিন্তু পুলিৎজার পুরস্কারটা পায়। তাই এর সঙ্গে কিন্তু সাহিত্য ও সাংবাদিকতায় কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এখন এই পুলিৎজার পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, ম্যাগাজিন এবং অনলাইন সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার জন্য প্রদত্ত একটি বিশিষ্ট পুরস্কার। এটি কিন্তু 1917 সালটা আপনি ভালো করে মনে রাখবেন। 1917 সালে কি করেছে? 1917 সালে জোসেফ পুলিৎজারের দলিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি একটি সংবাদপত্র প্রকাশক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই সম্মান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা কিন্তু প্রচালিত হয়। পুরস্কারটির বার্ষিক 21টি বিভাগে দেওয়া হয়, যার মধ্যে কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু থাকে 14টি। সাংবাদিকতার ক্ষেত্রে কটা থাকে? সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু থাকে 14টি। আর আপনার সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যে থাকে কিন্তু 6টি, এবং সঙ্গীত বিভাগে থাকে 1টি পুরস্কার।
তাহলে আপনাকে কি দেওয়া হচ্ছে? সাংবাদিকতার জন্য দেওয়া হচ্ছে, সাহিত্যের জন্য দেওয়া হচ্ছে, আর আপনার সঙ্গীতের জন্য দেওয়া হচ্ছে একটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 20টি বিভাগের প্রতি বিজয়ী একটি শংসাপত্র এবং $15,000 নগদ পুরস্কার পান। 2017 সালে পুরস্কারের মূল্য ছিল কিন্তু $10,000, সেটা থেকে এখন বৃদ্ধি পেয়ে কিন্তু $15,000 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 10 দাগের প্রশ্ন আছে, দেখুন, নিচের কোনটিতে ক্যালসিয়াম সবথেকে বেশি থাকে? এখানে আছে বাজরা, ভুট্টা, জোয়ার আর গম। তো এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু ভুট্টাতে কিন্তু এই ক্যালসিয়াম সবথেকে বেশি থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাব 11 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ নীতি প্রয়োগ করেন? এখানে আছে ডান্ডি, চম্পারণ, বরিশাল আর নাটাল। তো এখানে আপনারা সবাই জানেন যে গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ নীতি প্রচলন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলন মহাত্মা গান্ধীর মাধ্যমে প্রথম কিন্তু সত্যাগ্রহ অনুপ্রাণিত হয়। সেটা ছিল 1917 থেকে 1918। সালটা আপনারা ভালোভাবে মনে রাখবেন, 1917 টু 1918। বিহারের চম্পারণ এবং গুজরাতের খেদা জেলায় কিন্তু এটা হয়েছিল। প্রথম সত্যাগ্রহ যেটা হয়েছিল সেটা কিন্তু বিহারের চম্পারণ এবং গুজরাতের খেদা জেলায়। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে বলতে পারি যে প্রথম যেটা সত্যাগ্রহ হয়েছিল সেটা কিন্তু চম্পারণে হয়েছিল, অর্থাৎ বিহারে অবস্থিত চম্পারণ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল কিন্তু চম্পারণ সত্যাগ্রহ। এটি ছিল কিন্তু 1917 সাল, যেটা কিন্তু আগেই বলেছি আপনাদের। 1917 সালে বিহারের চম্পারণ জেলায় কিন্তু এটা শুরু হয়েছিল। আর এই সত্যাগ্রহ ছিল কিন্তু ব্রিটিশ নীল নীতির বিরুদ্ধে বিদ্রোহ। কৃষকরা নীল চাষ করতে বাধ্য হয় এবং কম দামে তা বিক্রি করে। গান্ধীজি চম্পারণে এসেছিলেন পণ্ডিত রাজকুমার শুক্লার অনুরোধে। তিনি কিন্তু ছিলেন এমনই একজন নির্যাতিত নীল চাষি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন বিহারের চম্পারণে গান্ধীজি এসেছিলেন, তো গান্ধীজির সঙ্গে তাহলে কারা কারা ছিলেন? বাবু রাজকিশোর প্রসাদ, ডক্টর অনুরাগ নারায়ণ সিনহা এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। তো আমরা এবার চলে যাব 12 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, ভিলাই ইস্পাত কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে আছে ছত্তিশগড়, তারপরে আছে আপনার মধ্যপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে ঝাড়খণ্ড। তো এই ভিলাই ইস্পাত কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তরটি বলবো, তবে তার আগে কিছু ইনফরমেশান আপনাদের এ সম্বন্ধে দিয়ে রাখবো। ভিলাই ইস্পাত প্ল্যান্ট হলো ভারতের একমাত্র প্রযোজক এবং বিশ্বমানের ভারতীয় রেলওয়ে সরবরাহকারী ভিলাই ইস্পাত প্ল্যান্ট। ভিলাই ইস্পাত কারখানা ভারতের ছত্তিশগড় রাজ্যে কিন্তু এটা অবস্থিত। আর এটি কিন্তু ইউএসএসআর রাশিয়ায় এটা অবস্থিত। ইউএসএসআর সহায়তায় কিন্তু 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভিলাই প্ল্যান্ট এবং ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট সোভিয়েতের সহযোগিতায় কিন্তু চালু করা হয়েছিল। আবার একবার শুনে রাখুন, ভিলাই প্ল্যান্ট এবং ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট সোভিয়েতের সহযোগিতায় কিন্তু চালু করা হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আছে ভিলাই ইস্পাত কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 13 দাগের প্রশ্ন আছে, হিমোগ্লোবিন হলো সরল প্রোটিন, যুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন আর লিপিড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 13 দাগের সঠিক উত্তর বলবো। তো এই যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালোপ্রোটিন, যা কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকায় এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায়ও কিন্তু পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় শুষ্ক ওজনের 96 থেকে 97% হয় এবং হিমোগ্লোবিনের প্রোটিন অংশ এবং জলসহ মোট ওজনের তা কিন্তু 35% হয়। তো আপনারা হিমোগ্লোবিন সম্পর্কে একটু জানলেন। এখন এই হিমোগ্লোবিন হলো কি? সরল প্রোটিন, যুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন আর লিপিড। তো এখানে কি হবে? তো এখানে আপনার যেটা আছে, তো এই অপশানগুলোর মধ্যে, তো এই জায়গায় যে অপশানগুলো আছে সেই অপশানের সঙ্গে আমি ঠিক করে বুঝতে পারছি না যে এটা এখানে কি অপশান হবে। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে ক্রোমোপ্রোটিন।
কয়রা ফলা ওকার ক্রোমোপ্রোটিন, এটা কিন্তু আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। ক্রোমোপ্রোটিন কিন্তু মানে হিমোগ্লোবিন কী ধরনের প্রোটিন, তো হিমোগ্লোবিন হচ্ছে ক্রোমোপ্রোটিন। কয়রা ফলা ওকার মো, তার কয়রা ফলা ওকার মো, তারপর প্রোটিন, কয়রা ফলা ওকার মো, কয়রা ফলা ওকার টয়সিদন্তান্ন, অর্থাৎ ক্রোমোপ্রোটিন। এটা কিন্তু আমি মনে করি যে এখানে এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে হিমোগ্লোবিন হলো ক্রোমোপ্রোটিন। তবে এখানে এই ক্রোমোপ্রোটিন এই কথাটার অর্থ হয়তো যুক্ত প্রোটিনও হতে পারে। এখন এটার আমি এটা সম্বন্ধে, তো এখানে কিন্তু ক্রোমোপ্রোটিনের সঙ্গে একটা যুক্ত প্রোটিনের সম্পর্ক আছে। তো এখানে আশা করি বিদ্যাগ হবে সঠিক উত্তর। তবে এখন ক্রোমোপ্রোটিন এটার সাথে যুক্ত প্রোটিনের একটা সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে, কোন গ্যাস তরল অবস্থায় ঠান্ডা করলে আয়তনে প্রসারিত হয়? তরল অ্যামোনিয়া, তরল হিলিয়াম, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন। তো এটার সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই তরল হিলিয়াম। এটি কিন্তু ঠান্ডা করলে আয়তনে প্রসারিত হয়। তরল হিলিয়াম ঠান্ডা করলে কি হয়, সেটি কিন্তু আয়তনে প্রসারিত হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। হিলিয়ামটা মনে রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই জন্য বিজয় স্যারকে কিন্তু আমি অনেকটা মানে ধন্যবাদ দিই যে উনি যে প্রশ্ন করেন, একটা সাজেশনমূলক প্রশ্ন করেন, এবং ওনার ওই প্রশ্নের মধ্য থেকে কিন্তু দুটো তিনটে আগে পিছিয়ে প্রশ্ন সমাধান করলে আপনি কিন্তু ওখান থেকে অনেক কিছু পেয়ে যেতে পারেন, অনেক কিছু প্রশ্ন পেয়ে যেতে পারেন। প্লাস আপনার কিন্তু ওই প্রশ্নগুলো কিন্তু সাজেশনমূলক প্রশ্ন, এবং সেগুলো পড়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু আগে পরের একটু চিন্তাভাবনা করে পড়াশোনা করবেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন আছে, গ্র্যান্ড স্লাম এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, দাবা, ফুটবল এবং ব্রিজ। তো সবসময় গ্র্যান্ড স্লাম এটা কিন্তু টেনিসের সাথে যুক্ত। এখন এখানে দিয়েছে টেবিল টেনিস, তো গ্র্যান্ড স্লাম সঙ্গে যুক্ত। তো এই গ্র্যান্ড স্লাম এই শব্দটি কিন্তু টেনিস খেলার সঙ্গে সবসময় যুক্ত। আর গ্র্যান্ড স্লাম এটা কিন্তু একই বর্ষপঞ্জি মরশুমে কিন্তু 4টি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ, যেটা কিন্তু অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের মধ্যে কিন্তু হয়, এবং এদের মধ্যে কিন্তু জেতাকে বোঝায়, মানে কে জিতবে সেটাই কিন্তু আসল উদ্দেশ্য থাকে। তো অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের মধ্যে কিন্তু এই গ্র্যান্ড স্ল্যাম টেনিসটা হয়। এখন প্রতিটি টুর্নামেন্ট কিন্তু 2 সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়। আর গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে যে খেলাগুলো গ্র্যান্ড স্ল্যামের মধ্যে যেসব খেলাগুলো আছে সেগুলো কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন, তারপর ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়া ওপেন যেটা কিন্তু জানুয়ারির মাঝামাঝি হয়, এবং ফ্রেঞ্চ ওপেন যেটি কিন্তু মে মাসের শেষের থেকে জুনের শুরুতে হয়। আবার আপনার আরেকটা আছে হচ্ছে উইম্বলডন। এই উইম্বলডন কিন্তু জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে হয়। আর ইউএস ওপেন এটা কিন্তু আগস্ট সেপ্টেম্বরের দিকে ইউএস ওপেন হয়। তো এই কিন্তু চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আরও প্রশ্ন কিন্তু আপনাদের সবসময় আগে পিছের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের আছে। তো সেটাকে সমাধান করার জন্য অবশ্যই দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আপনার পাশে সবসময় আছে, সর্বদাই আছে। পুলিশ আপনাকে হতে হবে, আপনি কলকাতা পুলিশ হন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হন, পুলিশ আপনাকে হতে হবে। এই টার্গেটে যদি আপনি থাকেন তাহলে সরাসরি ফোন করুন আর এডুকেশন স্কুলের নাম্বার হচ্ছে 85 309 82 506। এই নাম্বারে আপনি ফোন করুন, কারণ কলকাতা পুলিশ আপনি যদি হতে চান এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোন করতে হবে, আপনাকে সরাসরি কথা বলতে হবে আমাদের সঙ্গে। সেখানেই আপনি সমস্ত সমাধান আপনি পেয়ে যাবেন। আপনারা সবসময় ভাববেন যে সেলফ স্টাডির সাথে সাথে কোনো একটা টিচারের অ্যাডভাইস নিলে আপনার কোনো কিন্তু প্রবলেম হবে না, আপনি আগামীতে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যারা হতে চান অবশ্যই আপনারা ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে। যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে এই সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে যে এর আগে পরের প্রশ্নগুলো কী হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 15 দাগের প্রশ্ন আমরা করলাম, এবার আমরা করব কত দাগের? 16 দাগের। এখন 16 দাগের প্রশ্ন কী আছে? 16 দাগের প্রশ্ন আছে, বনলতা সেন কবিতাটি কার? জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ। তো এখানে বনলতা সেন এটার সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। জীবনানন্দ দাশের কিন্তু বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন। সুন্দর কবিতা, আপনারা যারা পড়েননি পড়ে নেবেন অবশ্যই। সুন্দর একটি কবিতা, জীবনানন্দ দাশ মানে বনলতা সেন।
আমরা এবার চলে যাব 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন কি আছে? কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়? স্টেথোস্কোপ, স্পিগমোম্যানোমিটার, ম্যানোমিটার আর হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় বাতাসের আর্দ্রতার পরিমাণ, অর্থাৎ যদি বাতাসে কোনো জলীয় বাষ্প থাকে তা কিন্তু পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। ম্যানোমিটার কী কাজে ব্যবহার করা হয়? তো ম্যানোমিটার দ্বারা কি করা হয় এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আর সাথে সাথে স্টেথোস্কোপ এটা দ্বারা কি করা হয় সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। লিখবেন ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে এই জিনিসটা করা হয়, স্টেথোস্কোপ যন্ত্রটা এই কাজে ব্যবহার করা হয়। এভাবে আপনারা প্রশ্নের উত্তর দেবেন। আর এখানে বলেছে কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়, তো এখানে এর সঠিক উত্তর হবে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তচাপ মাপা হয়। 18 দাগের প্রশ্ন দেখব, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? অপশানে আছে 294 খ্রিস্টপূর্বাব্দে, 302 খ্রিস্টপূর্বাব্দে, 303 খ্রিস্টপূর্বাব্দে, 327 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে আপনার সঠিক উত্তর হবে কিন্তু 327 খ্রিস্টপূর্বাব্দে। তবে তার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, মানে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। 326 খ্রিস্টপূর্বাব্দে সালটা আপনারা মনে রাখবেন, 326 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন কিন্তু মেসিডনের প্রাচীন গ্রিক রাজ্যের একজন রাজা। তিনি কিন্তু পারস্য সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন এবং 326 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তারপর তিনি কী করেছিলেন? সিন্ধু নদ পার হয়ে তিনি তক্ষশিলার দিকে অগ্রসর হয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হিদাসপিসের যুদ্ধ হয় কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে। এখানে কিন্তু পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদী, এই সময় পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পৌরভা রাজ্যের রাজা পুরুর মধ্যে কিন্তু লড়াই করেছিলেন। এইখানে মনে রাখবেন ভালো করে, নাম হচ্ছে রাজা পুরুর মধ্যে কিন্তু লড়াই হয়েছিল। কার সাথে? আলেকজান্ডারের সাথে কিন্তু পৌরভা রাজ্যের রাজা পুরুর সাথে কিন্তু আলেকজান্ডারের লড়াই হয়েছিল। সেটা ছিল কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। আর এটা কোথায় হয়েছিল? পুরুর সাথে লড়াইটা হয়েছিল কিন্তু পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদীর তীরে। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আপনাদের আলোচনা করে দিচ্ছি, একটাই কারণে আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আলেকজান্ডার পুরুকে কিন্তু বন্দি করেন এবং তিনি পরাজিত অন্যান্য স্থানীয় শাসকদের মতো তাকে তার অঞ্চল শাসন করার অনুমতি দেন। আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন, যুদ্ধপূর্ণভাবে ছিলেন। 325 খ্রিস্টাব্দের জুলাইতে আলেকজান্ডার এবং তার সেনাবাহিনী পশ্চিম দিকে ফিরে আসেন এবং বাড়ির দিকে যাত্রা করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের অনেক কাজে দেবে। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 327 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 18 এপ্রিল, 25 এপ্রিল, 24 মে আর 31 মে। তো অবশ্যই বিশ্ব তামাক দিবস প্রতি বছর 31 মে তারিখে কিন্তু বিশ্বজুড়ে পালন করা হয়। তো এখানে এর সঠিক উত্তর ডি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 20 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে বিক্রমাদিত্য কার ছদ্মনাম? অশোক গুপ্ত, বিনয় ঘোষ, বিমল ঘোষ আর নিখিল সরকার। তো বিক্রমাদিত্য কার ছদ্মনাম? তো এর সঠিক উত্তর হবে অশোক গুপ্তের ছদ্মনাম হচ্ছে বিক্রমাদিত্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইসব প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অশোক গুপ্তর ছদ্মনাম ছিল বিক্রমাদিত্য। আমরা চলে যাব পরের প্রশ্নে, 21 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস। তো আপনারা অবশ্যই জানেন আগা খান কাপ এটি কিন্তু হকির সাথে যুক্ত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 22 দাগের প্রশ্ন যেটা আছে সেটা দেখব। তো 22 দাগের যে প্রশ্ন আছে সেটা দেখুন। পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগস্থল হলো আন্নামালাই পর্বত, নীলগিরি পর্বত, তারপরে আছে পালঘাট পর্বত আর পালনি পর্বত। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু নীলগিরি পর্বত। পূর্বঘাট এবং পশ্চিমঘাটের সংযোগস্থলে নীলগিরি পর্বত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। নীলগিরি পাহাড় এটা কিন্তু ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এই পরিসরগুলো হচ্ছে পশ্চিমঘাট সংখ্যল অংশ, নীলগিরি পর্বতমালার কিছু অংশ হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালাতে রয়েছে। আর এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জানেন আপনারা? অবশ্যই জেনে রাখুন, দোদা বেতা। এইগুলো প্রশ্নগুলো কিন্তু আমরা অনেকবার করেছি। এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেকবার করেছি। এর উচ্চতা কত জানেন? এর উচ্চতা কিন্তু 2637 মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। এই নীলগিরি এই শব্দটি কিন্তু একটি তামিল শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যেখানে নীলম এর অর্থ হচ্ছে নীল এবং গিরি কথার অর্থ হচ্ছে পাহাড়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর।
পাশাপাশি আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, ইলাস পাহাড়ের নাম শুনেছেন কিনা বলতে পারবো না। এই ইলাস পাহাড়টা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। ইলাস পাহাড়, সেটা ইলাস পাহাড় হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। আর ইলাস পাহাড়ের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে আনাইমুদি। পাশাপাশি এইগুলো মনে করে রাখুন, এই পাহাড়গুলো কিন্তু কন্যাকুমারীর সংলগ্নে রয়েছে। কেরালা এবং তামিলনাড়ু রাজ্যে এটি বিস্তৃত। এই পাহাড়গুলোতে ভালো রকম চা এবং ইলাচ উৎপাদনের জন্য বিখ্যাত। এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। কোন পাহাড় বললাম? ইলাস পাহাড়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা প্রশ্ন দেখব। 23 দাগের প্রশ্ন আছে 1 কেবি সমান কত বাইট। এখানে আছে 512 বাইট, এখানে 1024 বাইট, 1512 বাইট আর 2048 বাইট। তো 1 কেবি সমান সমান হয় 1000 বাইট। এখন এটাকে এখানে 1000 বাইট, এখানে 1024 ধরা হয়, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1024 মানে বিশেষত 2 থেকে দশমতম শক্তি বা দশমিক আকারে হয় বলে এটাকে 1024 বাইট ধরা হয়। কখনো কখনো আপনার যদি বলা হয় মানে এখানে যদি 1000 দেয় তাহলে আপনাকে হবে 1000 উত্তর হবে, কিন্তু 1000 বাইট হবে। আবার যদি আপনার 1024 দেওয়া থাকে তাহলে আপনাকে 1024 সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 24 দাগের প্রশ্ন আছে জাতক কথা কোন ধর্মের সঙ্গে যুক্ত। এই জাতক এইটা হচ্ছে কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো এখানে আছে কি হিন্দু, তারপর আছে জৈন, শিখ, বৌদ্ধ। তো এখানে এই সঠিক উত্তর কী হবে? এই জাতক হচ্ছে, জাতক কাহিনী হলো সাহিত্যের এই যে জাতক আছে না, এই জাতক কাহিনী হলো সাহিত্যের কাজ, যা গৌতম বুদ্ধের প্রজন্মের কথা বলে। আর বৌদ্ধ ধর্ম শিক্ষার উপর ভিত্তি করে এর প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতমের জীবনের অভিজ্ঞতা, যার জন্ম প্রায় 523 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তাহলে আপনারা বুঝতে পারলেন এই জাতক কাহিনী এটা কিন্তু বৌদ্ধ ধর্মে। তাহলে এখানে যদি আমরা বলি বৌদ্ধ ধর্মের জাতক হলে এর সঠিক উত্তর তাহলে কী হবে? তো জাতক কথা কোন ধর্মের সঙ্গে? বিদ্যা হবে সঠিক উত্তর, বৌদ্ধ ধর্মের সঙ্গে। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাব। 25 দাগের প্রশ্ন আছে দেখুন, নাবার্ড এর সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? দিল্লি, চেন্নাই, মুম্বাই আর বেঙ্গালুরু। তো এই যে নাবার্ড, এই নাবার্ড কথাটার অর্থ কী? এই নাবার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আবার একবার নামটা বলে রাখি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের সম্পূর্ণ রূপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলেছে এখানে প্রশ্ন। সদর দপ্তরে আমরা পরে আসছি। এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে কাজ করে। আর এটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং শীর্ষ সমবায় ব্যাংকগুলির সামগ্রিক নিয়ন্ত্রণ এবং লাইসেন্সের জন্য একটি শীর্ষক নিয়ন্ত্রণ সংস্থা এই নাবার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি কিন্তু 1982 সালে 12 জুলাই গঠিত হয়েছিল। সালটা মনে রাখবেন, কত সাল? 1982 সালে। 1982 সালের কিন্তু 12 জুলাই কিন্তু এটা কিন্তু কী হয়েছিল? 1982 সালে 12 জুলাই কিন্তু এটা গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল কিন্তু কৃষি উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, ক্রেডিট পরিকল্পনা, পূর্ণ অর্থায়ন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির নিয়ন্ত্রণ সংস্থা এবং শীর্ষ সমবায় ব্যাংকগুলির জন্য নিয়ন্ত্রণ ব্যাংক। তো নাবার্ডের উদ্দেশ্যগুলো আপনারা বুঝতে পারলেন। নাবার্ডের এখানে কিন্তু এই নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত, ভারতের কোন শহরে নাবার্ডের সদর দপ্তর অবস্থিত এটা আপনাকে বলেছে। কিন্তু প্রশ্ন কিন্তু আছে না, মানে কখনো কখনো প্রশ্ন আসে নাবার্ড হচ্ছে কত সালে গঠিত হয়, নাবার্ডের সম্পূর্ণ নাম কি। আবার কখনো কখনো প্রশ্ন আছে নাবার্ড কোন উদ্দেশ্যে নাবার্ডটা গঠিত হয়েছিল। তাই এই আমি যেগুলো বললাম আর কি, এই নাবার্ডের উদ্দেশ্য কী ছিল? কৃষি উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, ক্রেডিট পরিকল্পনা, পূর্ণ অর্থায়ন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ সংস্থা এবং শীর্ষ সমবায় ব্যাংকগুলির জন্য নিয়ন্ত্রণ ব্যাংক। এর থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে কিন্তু আপনাকে বলে দিল যে এটা মানে এটার নাবার্ডের উদ্দেশ্য এর মধ্যে কী ছিল, যে কোনো আপনার একটা পয়েন্ট বলে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে নাবার্ড এর সদর দপ্তর ভারত কোন শহরে অবস্থিত প্রশ্ন আছে আপনার এখানে। তো এখানে আপনার প্রশ্ন আছে নাবার্ড এর সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মুম্বাইয়ে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 25টা প্রশ্নের যথাযথ উত্তর, এবং এখান থেকে আপনার কি ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে বলে দেওয়া হলো। এখন আপনি যদি মনে করেন যে স্যার মানে এভাবেতে যদি তো আপনি যদি মনে করেন স্যার আমি এভাবেতে একটু আপনার হেল্প নিয়ে পড়াশুনো করব, তাহলে অবশ্যই আপনি ফোন করতে পারেন এই নাম্বারে 85 3 9 82 506।
আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা সরাসরি ফোন করুন এবং সরাসরি কথা বলুন। দেখুন, নিজের সেলফ স্টাডি তো অবশ্যই চাই, কিন্তু সেলফ স্টাডির সাথে সাথে আপনি যদি একটা মানে টিচারের হেল্প না নেবেন তো আপনি কিন্তু পস্তাবেন। এটা কিন্তু আপনার বলে রাখছি। আপনার বয়স চলে যাবে কিন্তু চাকরি কিন্তু দূরে থেকে যাবে। আপনি যতই মনে করবেন যে আমি একদম কমপ্লিটলি কিওর, একদম পরিষ্কার আমার হয়ে গেছে, আপনি কিন্তু ভুল করছেন ভাই। আপনি একটা হেল্প নিন, তাহলে দেখবেন আপনার অনেক উন্নতি হয়েছে। কখনো কখনো তো এরকমও হয় যে আমি এটা মুখস্থ করেছি, ঠিক আছে অমুক তুমি আমার প্রশ্নটা ধরো, এরকমও তো আছে। তো দাদা, কাকা, মামা, ভাই, বোন, যাকে হোক প্রশ্নটা আপনারা ধরাই, মানে প্রশ্নটা আপনারা কী বলেন যে প্রশ্নটা থেকে ধরতো দেখি, বা আপনি ধরুন তো দেখি প্রশ্ন থেকে উত্তর বলতে পারি কিনা। তো আপনারা কিন্তু এরকম একটা সহযোগিতার মানুষ চান, কিন্তু দেখবেন অনেকেই কিন্তু এটা করে না। সেটাই কিন্তু আর এডুকেশন স্কুলের মাস্টারমশাই আপনাদের সেই হেল্পটা করছে। তো আপনারা চলে আসুন, এই নাম্বারে ফোন করুন। প্রতিদিন রাত 10টা থেকে 11টায় আপনি আমাকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখবো। এখানে 25 দাগের যে জেনারেল স্টাডিজ হয়ে গেল, 25টা জেনারেল স্টাডিজ আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আছে, মানে পড়বে। তো এখানে 25টা জেনারেল স্টাডিজ হয়ে গেল। তো আজকে বিজয় স্যারের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন আমি সমাধান করলাম। তো বিজয় স্যারের এই প্রশ্নটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব 28 দাগের প্রশ্নে। এবার আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। তো 26 দাগের প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। তবে তার জন্য প্রশ্নটা কী করবো, একটু উপরের দিকে তুলে দেখি কী আছে। 26 দাগের প্রশ্ন আছে, দেখুন, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে পারে। দুজনে মিলে একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ হবে? কিছুই না, আপনি এরকম করবেন এবি বাই এ প্লাস বি। অর্থাৎ এ কোনটা, এ মনে করুন 4 আর বি মনে করুন 12। তাহলে 4 গুণ 12 বাই 12 আর 4 16। তো এটাকে কাটুন, এই 4 4 16 হবে, আর 4কে 12 কাটুন, এখানে 3 হবে। তো দেখুন এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর, এর উত্তর হবে 3। তো 3 হবে এর সঠিক উত্তর। তো এর বিদ্যাগে দেখুন আছে। তো এইভাবে শর্ট ট্রিক্সে অঙ্ক করতে চাইলে অবশ্যই আর এডুকেশন স্কুলের মাস্টারমশাইয়ের সহযোগিতা নিতে হবে। দেখুন, যে কোনো অঙ্কের একদম শর্ট ট্রিক্স কীভাবে আপনি শর্টে এটা সমাধান করতে পারবেন, দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে। এই ফর্মুলা যদি আপনি জানেন তাহলে একদম 30 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। 30 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডের মধ্যে আপনি 3 উত্তর করে দেবেন। আশা করি এটা আপনারা করতে পারবেন। আমরা চলে যাবো 27 দাগের এই প্রশ্ন হচ্ছে 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:8। বি এর বর্তমান বয়স কত হবে? তো দেখুন, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আপনি এই যে অপশান আছে না, এই অপশান টেস্ট করেই আপনার সঙ্গে সঙ্গে ধরতে পারবেন। আমি এখানে ধরে ফেলেছি, কিন্তু মানে ধরে ফেলেছি এর সঠিক উত্তর কী হবে। এখানে আপনাকে মনে করতে হবে, এখানে বলছে, যেহেতু এখানে বলছে দেখুন 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এটা, আর 7 বছর আগে ছিল এটা। তাহলে এখানে 7 বছর আগে ছিল 3:4, আর 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এটা। এখন এখানে বলছে বি এর বর্তমান বয়স কত। তো বি এর বর্তমান বয়স যদি আপনি 23 ধরেন, তাহলে 7 বছর আগে কত ছিল, 23 থেকে 7 বিয়োগ করুন, তাহলে আপনার কত হবে। তো 23 থেকে 7 বিয়োগ করলে আপনার হবে কিন্তু 16। আর এই 16টা কিন্তু 7 বছর আগে বিয়ের বয়স ছিল। তাই কিন্তু এখানে বলেছে না 7 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত 3:4। তাহলে আমরা যদি এখানে এ দেই আর এখানে যদি বি দেই, তাহলে বির বয়স যদি 16 বছর হয় 7 বছর আগে, 7 বছর পরে হচ্ছে 23, তাহলে এখানে এই দেখুন 4 কিন্তু 16 দ্বারা বিভাজ্য। এই যে 16 বছর হলো, এই 16 বছরটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আপনার এটা সঠিক উত্তর হয়ে গেছে। তো এখানে 4 4 16, তাহলে 3 4 12। এই 12 বছর ছিল কিন্তু 7 বছর আগে এর বয়স ছিল 12 বছর, 7 বছর আগে বীর বয়স ছিল 16 বছর। এটাই যদি আপনি ক্যালকুলেশন করেন, অর্থাৎ অনুপাতে প্রকাশ করেন, তাহলে দেখুন 3:4 হবে। এটা কিন্তু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা যদি হলো, তাহলে স্যার এটা হচ্ছে কী করে আমরা একটু দেখে নিই। তো 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8 হবে। তো 9 বছর পরে, অর্থাৎ এখন যদি 23 হয়, 9 বছর পরে কত হবে, বীর বয়স 9 বছর পরে হবে কিন্তু 32। এর বয়স কত হবে, 9 বছর পরে হবে কিন্তু কত, 9 বছর পরে হবে আপনার, এখন বয়স কত হচ্ছে, এখন বয়স হচ্ছে 7 বছর আগে 12 হলে এখন বয়স হবে কিন্তু 19। 19-এর সঙ্গে আপনি কি করবেন, 9 যোগ করবেন। 9 বছর পরে বলেছে না, তার 9 যোগ করলে 19 আর 9 28 হয়ে যাবে। এখন এটা ইস্টু করুন, এখানে আপনি 4 দিয়ে কাটুন, 4 7 28, 4 8 32, দেখুন 7:8 হচ্ছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্ক দেখার সাথে সাথে অঙ্ক সমাধান হয়ে যায়। আমরা চলে যাব পরের প্রশ্নে, 28 দাগের প্রশ্নে। তো 28 দাগের এই প্রশ্নটা ওই পেজে যেতে হবে, তার জন্য আমরা 28 দাগের এই প্রশ্নটা এখানে আর করব না। আগামী এই
প্রশ্ন আগামীতে কোনো একটা ক্লাসের সমাধান করব। পরের প্রশ্নগুলো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি, এই দুটো অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী অঙ্কগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আমি আবারও একবার বিজয় স্যারকে ধন্যবাদ জানাই। বিজয় স্যার সুন্দর একটা প্রশ্ন আপনাদের উপহার দিয়েছে। অবশ্যই আপনারা রাজ্য পুলিশ কনস্টেবলের জন্য বিজয় স্যারের প্র্যাকটিস সেটগুলো সমাধান করুন এবং এছাড়াও কর্মসংস্থানে অন্যান্য যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছে সেগুলো সমাধান করুন, দেখবেন আপনি সুবিধা পাবেন। দেখুন, অনেকের কিন্তু কথা আছে যে স্যার আপনি কেন কর্মসংস্থানে অঙ্ক সমাধান করছেন না। কর্মসংস্থানে অঙ্ক সমাধান করছি ভাই, তবে একটু দেরি হচ্ছে। আপনারা বাদবাকি কথাগুলো আপনারা অবশ্যই হেল্প নাম্বার আপনাদেরকে দিয়েছি, আবারও একবার হেল্প নাম্বার দিচ্ছি 85 3 9 82 506। এই নাম্বারে আপনি রাত 10টা থেকে 11টা পর্যন্ত এর মধ্যে ফোন করুন। আপনারা অবশ্যই সেখানে সঠিক ইনফরমেশান পাবেন। কর্মসংস্থানের সব অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।